আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা মোটামুটি পিসিএম এর ইম্পর্টেন্ট যে টপিক গুলো বা সূত্রগুলো ছিল সেগুলো দেখলাম। আর দুই একটা জিনিস বলছিলাম যে আসলে একটু বাকি আছে, সেগুলো দেখে আমরা একটু ম্যাথের দিকে যাব। এবং ডিজিটাল যতগুলো জিনিস আছে আমি টাইপ বাই টাইপ একটু আগানোর ট্রাই করব, কারণ এখানে আসলে কিছু জিনিস আছে যেগুলো একটু প্রচলিত টাইপ, কিছু আছে একদম একটু ছন্নছাড়া টাইপ। ওই ছন্নছাড়া গুলাকে আমি মাঝে মাঝে মানে এক কথায় যখন যেটা ম্যাথ হিসেবে দরকার হবে সেটা আলোচনা করে যাব, আর যেটা টপিক ওয়াইজ যাবে সেটা তো আলোচনা করব। তো শুরুতে আমরা আলোচনা করি আজকে হচ্ছে ডিবি এবং ডিবিএম এই জিনিসটা নিয়ে, যেটা আসলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব বা এই দুইজনের ভিতরে ডিফারেন্সটা আসলে কি। তো সিম্পলি যেটা ডিবি, বা এটাকে আর একটা ভাবেও প্রকাশ করা যায়, সেটা হচ্ছে ডিবি ডাব্লিউ। আর যেটাকে বলতেছি ডিবিএম, এটাকে আর একটা ভাবে আমরা বলতে পারি যে ডিবি মিলিওয়াট। এই ডিবি বা ডিবি ডাব্লিউ এই জিনিসটা মূলত বোঝায় যে কোনো একটা পাওয়ার 1 ওয়াটের তুলনায় অ্যাকচুয়ালি কত গুণ, সেটাকে আমরা ডেসিবেলে প্রকাশ করলে সেটা হয়ে যাবে হচ্ছে ডিবি ডাব্লিউ, বা আমরা ডিবি হিসাবে যেটা মিন করতেছি। আর ডিবিএম যেটা, সেটা হচ্ছে এক মানে এক কথায় সেই পাওয়ারটা 1 মিলিওয়াটের তুলনায় আসলে কত গুণ, সেটাকে আমরা আসলে এই ডিবিএম ফরম্যাটে প্রকাশ করব, বা ডিবি ফরম্যাটে প্রকাশ করলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিবিএম। তার মানে এইটা দ্বারা আমরা 1 ওয়াটের সাথে তুলনা করব, আর এইটা দ্বারা আমরা হচ্ছে 1 মিলিওয়াটের সাথে তুলনা করব। মনে করেন আমাদের হাতে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা হচ্ছে 1 ওয়াট। এই 1 ওয়াটকে আমরা তুলনা করব। এই 1 ওয়াটকে যদি 1 ওয়াটের সাথে তুলনা করি, সেই ফরম্যাটটাকে আমরা বলবো ডিবি। এই 1 ওয়াটকে যদি আমরা 1 মিলিওয়াটের সাথে তুলনা করি, সেটাকে বলবো ডিবিএম। তাহলে আমরা প্রথমে ডিবিতে আসি। তাহলে ডিবি বলতে আমরা সেটাকে প্রকাশ করতেছি ডিবি ডাব্লিউ দ্বারা, ইউনিট যেটাকে আমরা বলতেছি ডিবি। তাহলে এটা সমান কত হবে? আমরা জানি যে কোনো কিছুকে ডিবিতে প্রকাশ করতে গেলে কিভাবে লিখতে হয়, 10 log 10, এই পাওয়ারের অনুপাত। কার সাথে কার তুলনা করতেছি? এটা হচ্ছে আমাদের গিভেন পাওয়ার, আর আমাদের স্ট্যান্ডার্ড পাওয়ার হচ্ছে 1 ওয়াট। তাহলে গিভেন পাওয়ারটাকে উপরে দিলাম, আর স্ট্যান্ডার্ড পাওয়ারটাকে আমরা নিচে দিলাম। এই যে যেটা বের হবে, সেটাকে আমরা বলতেছি ডিবি ডাব্লিউ এর মান। কি আসে দেখেন, 10 log 10, 1/1 তো একই আসে, কত আসতেছে? 0। তার মানে এটাকে আমরা বলতেছি হচ্ছে 0 ডিবি। তাহলে আমরা এটা হচ্ছে গিভেন পাওয়ার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাওয়ার। এখন দেখেন এখানে দুইটা ইউনিট সেম ছিল বলে ইউনিট কাটাকাটি হয়েছে, কিন্তু এখানে তো দুইটা ইউনিট আলাদা। একটা আছে ওয়াটে, একটা আছে মিলিওয়াটে। যেহেতু আমাদের মিলিওয়াটটাই স্ট্যান্ডার্ড, আমরা এটাকে মিলিওয়াটেই নিয়ে যাব। তাহলে 1 ওয়াটকে মিলিওয়াট আকারে যদি প্রকাশ করি, কত আসে? 1000। তার মানে এক কথায় আমাদের গিভেন পাওয়ার হচ্ছে 1000 মিলিওয়াট, স্ট্যান্ডার্ড পাওয়ার হচ্ছে 1 মিলিওয়াট। তাহলে এইটাকে যদি আমি এখন প্রকাশ করি, সেটা কত আসে? 10 log 10, উপরে যাবে গিভেন পাওয়ার, নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড পাওয়ার। তাহলে গিভেন পাওয়ার হচ্ছে 1000, আর স্ট্যান্ডার্ড পাওয়ার হচ্ছে 1, দুইটা কিন্তু মিলিওয়াট, এজন্য কাটাকাটি হয়ে যাবে। এটা দেখেন কত আসে। এটা আসতেছে 30। তার মানে এটাকে আমরা লিখবো হচ্ছে 30 ডিপিএম। এখন তাহলে বিষয় হচ্ছে, এর সাথে এর একটা সাংখ্যিক সম্পর্ক আছে। এটা কিন্তু আমরা সংখ্যাগতভাবে প্রকাশ করতেছি, কিন্তু বিষয়টা কিন্তু এমন না যে এটাকে আমরা কনভার্ট করতেছি। এটা জাস্ট সংখ্যাগত একটা সম্পর্ক পাইছি বলে আমরা আমাদের প্রয়োজনে এই ডিবি কে অনেক সময় ডিবিএম আকারে অথবা ডিবিএম কে অনেক সময় ডিবি আকারে আমরা লিখতে পারি, কিন্তু এটা কনভার্ট বা এরকম কিছু না। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে আমরা একটা সূত্র হিসাবে মনে রাখতে পারি। আমি সংক্ষেপে যদি লিখি যে ডিবি এর ভ্যালু +30 সমান ডিবিএম এর ভ্যালু।
এটাকে আরো শর্টে যদি আপনি লিখতে চান, মানে শর্টকাট মনে রাখার জন্য, এটা কিন্তু কোনো এরকম কোনো সূত্র বা ইয়ে না, জাস্ট আমরা মনে রাখার জন্য এরকম লিখতে পারি যে ডিবিএম মাইনাস ডিবি ইকুয়াল হচ্ছে 30। তাহলে এইটা আমরা কিন্তু সূত্র মানে আমাদের জন্য সূত্র হিসাবে মনে রাখতে পারি, যে আমরা যদি প্রয়োজন এমন হয় যে কোনো প্রশ্নে ডিবিএম এর ভ্যালু দেওয়া আছে কিন্তু আমাদের দরকার ডিবি ভ্যালু, তাহলে আমরা কি করব, এই যে এই সূত্রটাকে কাজে লাগায় ইজিলি আমরা ডিবি এর ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারি। আর এইটা কিন্তু কিছু কিছু জায়গায় একটু উল্টা পাল্টা দেখতে পারেন, এটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে সঠিক। এর যদি উল্টা পান তাহলে সেটা ভুল, কারেকশন করে নেবেন। তাহলে আমরা বুঝলাম যে ডিবি কি জিনিস, ডিবিএম কি জিনিস। এটা দ্বারা আমরা কিন্তু পাওয়ার গেইন জিনিসটাকেও মিন করতে পারি, যে কোনো একটা সিস্টেমে আমাদের যদি পাওয়ার গেইন হয়, ধরেন এটা আমাদের একটা সিস্টেম, এখানে আমি ইনপুট হিসাবে ধরেন 1 ওয়াট পাওয়ার দিচ্ছি, আউটপুটে কথার কথা আমি হচ্ছে 5 ওয়াট পাওয়ার পাচ্ছি। তাহলে আমাদের এখানে গেইন কত হলো, গেইন হলো 5, মানে 5 গুণ বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা ডিবি হিসাবে যদি প্রকাশ করি তাহলে সেটা কত হবে, 10 log 10 আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, অথবা 10 log 10 5। এটা ক্যালকুলেশন করলে ধরেন যা আসে 6 পয়েন্ট, মনে করেন হচ্ছে 98 বা এরকম আসছে, তো 7ও লেখা যায়, যাই হোক 6.98। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে গেইন হচ্ছে 6.98 ডিবি। তো নর্মালি দেখা যায় যে আমাদের এই কমিউনিকেশন সিস্টেমে এই গেইন 5 অথবা এই যে এইরকম জিনিসকে অনেক সময় এরকম ডিবি আকারেও প্রকাশ করা হয়। তাহলে আমরা বুঝতেছি আমাদের যে গেইন বা পাওয়ার গেইন, সেইটাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডিবিতে প্রকাশ করতে পারতেছি। তাহলে আমাদের কাছে যদি পাওয়ার থাকে, মানে এক কথায় ডিবি থাকে, সেটাকেও চাইলে কিন্তু আমরা পাওয়ার আকারে প্রকাশ করতে পারি। তাহলে ধরেন আমাদের কোনো একটা জায়গার সিম্পলি পাওয়ার দেওয়া আছে, ওয়াটে পাওয়ার দেওয়া আছে, সিগন্যাল পাওয়ার যেরকম বললাম যে এসএনআর ডিবি মানে কি, সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। তাহলে এরকম অনেক সময় কিন্তু আমাদের ডিবি থাকতে পারে যেখান থেকে আমাদের পাওয়ার বের করা লাগতে পারে, অথবা পাওয়ার থাকতে পারে সেটাকে ডিবিতে কনভার্ট করা লাগতে পারে। তো পাওয়ার থাকলে ডিবিতে কিভাবে কনভার্ট করবো এটা তো আমরা অলরেডি শিখে ফেলছি। যদি ডিবি থাকে তাহলে সেটাকে কিভাবে কনভার্ট করব, দেখেন আমরা কি বলতেছি, যে ডিবি ভ্যালু, এটাকে এভাবে লিখলাম, ডিবি ভ্যালু সমান কত, 10 log 10 এস বাই এন। যখন এস এন আর বলতেছি তো এখানে তো আর আমি এস এন আর বের করতেছি না, সিম্পলি একটা পাওয়ারের কথা বলতেছি। তার মানে এখানে আসলে পাওয়ার ইন ওয়াট বলতে পারি। অর্থাৎ আমাদের যদি কোনো একটা পাওয়ার ওয়াটে থাকে, সেটাকে কিভাবে ডিভি তে কনভার্ট করতে হয় এই সূত্র দ্বারা কিন্তু আমরা বলতে পারি। এখন আমার দরকার এই পাওয়ার ইন ওয়াট এই জিনিসটা বের করা, তাহলে এইটা আমরা যদি বের করি কিরকম আসে দেখেন, এই 10 এই পাশে চলে যাবে, তার মানে লেখা যায় 10 log 10। আমি এই ভ্যালু ট্যালু লিখলাম না, এই ডিবি আকারে লিখলাম। 10 log 10 এটা যদি সমানের ওই পাশে যায় তাহলে কি অ্যান্টি লগ হয়ে যায়। তো আমরা জানি অ্যান্টি লগ বলতে আসলে যেহেতু বেস 10, বেসটা এখানে যাবে আর এই পাশে যেটা আছে সেটা এর মাথায় চলে যাবে। এটা কিন্তু এই লগারিদমের যে বেসিক কি বলে সূত্র বলতে পারি বা প্রপার্টি বলতে পারি, এটা সবারই জানা। সেটা হচ্ছে ডিবি/10। অর্থাৎ আমাদের ধরেন কোনো জায়গায় ডিবি ভ্যালু দেওয়া আছে কিন্তু আমাদের ওইটাকে ওয়াট আকারে প্রকাশ করার দরকার, তাহলে আমরা এইভাবে কিন্তু সূত্র দেখাইতে পারি। তাহলে এই সূত্রটাও আমরা মনে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের ডিবি বা ডিবিএম। তো ডিবিএম যখন থাকবে তখন কি করব, ডিবিএম কে ডিবিতে বানালাম, দেন এই সূত্র বসাই দিলেই কিন্তু আমাদের ওয়াটে পাওয়ার চলে আসলো। অথবা ডিবিএম কে যখন আমরা কনভার্ট করব, স্বাভাবিক সেটা কিসে আসবে, সেটা মিলি ওয়াটে আসবে।
তো মিলিওয়াটকে তো ওয়াট সবাই বানাইতে পারেন, মানে যেটা আপনার ইচ্ছা, যে কোনো একটা মনে রাখতে পারেন, অথবা কনসেপ্ট ইউজ করে যে কোনো একটা যেটা দরকার সেটা বের করলেই চলবে। তাহলে এই গেল আমাদের হচ্ছে ডিবির ক্যালকুলেশন, যে আমরা অ্যাকচুয়ালি ডিবিটা কিভাবে পাই। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, এটা নিয়ে আসলে ডিটেলস পড়ার দরকার নাই। আমি যে সূত্রটা বলতেছি আপাতত ওই সূত্রটা মনে রাখলেই চলবে। তো কখনো যদি আমাদের এই মিউ ল কম্পাউন্ডের মিউ এর ভ্যালু দেওয়া থাকে এসএনআর বের করার ক্ষেত্রে, আমরা ম্যাথ দেখলেই বুঝতে পারবো। না দেওয়া থাকলে আমরা এই কম্পাউন্ডের নিয়মটা আসলে দরকার নাই। আর যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে জাস্ট আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে এসএনআর ডিবি এটা সমান হচ্ছে 10 log 10 3 L² ডিভাইডেড বাই লন 1 + মিউ। এর প্রমাণ প্রমাণ আপাতত দরকার না, এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট জিনিসও না। কিন্তু যেহেতু বিপি লাথিতে আছে, জাস্ট সূত্রটা পড়বেন, আর ওইখানে যে দুই একটা ম্যাথ আছে, দুই একটা ম্যাথ করলে ওকে। জাস্ট আমাদের মিউ ভ্যালুটা যদি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে এসএনআর ডিবি বের করার সিস্টেম হচ্ছে এটা। আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা আমাদের জানা লাগবে, সেটাকে বলে হচ্ছে শ্যানন ক্যাপাসিটি। তো শ্যানন ক্যাপাসিটি এটা অ্যাকচুয়ালি আমাদের একটা থিওরেম বলতে পারেন, বা কোনো একটা ইয়ে বলতে পারেন, ল। সেটা কি বলে, যে এই ল মতে আমরা জানি যে যে কোনো কিছুর ক্ষেত্রে আহ আমরা যে বিট রেট পাঠাচ্ছি, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে বিট পাঠাচ্ছে কি পরিমাণ, সেটা কিন্তু অলরেডি আমরা শিখে ফেলছি। যে প্রতি সেকেন্ডে আমরা যে বিট পাঠাই, সেটার পরিমাণ হচ্ছে এনএফএস, যেটাকে আমরা আরবি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের বিট রেট। শ্যাননস ক্যাপাসিটি বলতে বোঝায় যে কোনো একটা সিস্টেমে ম্যাক্সিমাম কি পরিমাণ বিট রেটে আমরা ডাটা সেন্ড করতে পারবো। তাহলে শ্যাননস ক্যাপাসিটির যেই ভ্যালু, সেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বিট রেট মিন করে। তাহলে সেটাকে আসলে প্রকাশ করে এরকম। এই জিনিসটাকেই বলে হচ্ছে শ্যাননস ক্যাপাসিটি। তাহলে এইটা আমরা এটা বলতে পারি এরকম, যে আমাদের যে বিট রেট, এইটার মান, মানে আমরা যেই বিট রেটে আসলে পাঠাবো, তার মান সি বা তার কম হতে পারে, কখনোই তার বেশি হবে না, কারণ সি কেই বলতেছি যে ম্যাক্সিমাম বিট রেট। তো এর বেশি তো আসলে আর হওয়া সম্ভব না। ফলে আমরা এই সূত্রটা মনে রাখবো, এবং এই সি এর ভ্যালুটা আসলে মনে রাখতে হবে, মানে সি এর যে ফর্মুলাটা সেটা মনে রাখতে হবে। এবং আমি কয়েকটা পয়েন্ট বলতেছি, এই পয়েন্ট গুলা মনে রাখবেন, কারণ হচ্ছে পরীক্ষায় যে প্রশ্ন আসবে, কি দেখে বুঝবো যে আসলে আমাকে ম্যাক্সিমাম বের করা লাগবে বা ইত্যাদি। তো একটা সিস্টেম হচ্ছে আমাদের প্রশ্নে ডিরেক্ট বলে দিতে পারে যে শ্যাননস ক্যাপাসিটি নির্ণয় করো। প্রথম কথা, এটা তো ইজি, দেখেই বুঝে ফেলতেছি যে শ্যানন ক্যাপাসিটি প্রশ্নেই বলে দিছে। আর একটা জিনিস হইতে পারে এরকম, যে আমাদেরকে ব্যান্ডউইথ দেওয়া থাকলো, এবং সেই ক্ষেত্রে আমাদের চ্যানেল বিট রেট অথবা চ্যানেল ক্যাপাসিটি বের করতে বললো। তো তখন আসলে আমাদের বুঝতে হবে যে এটাও আসলে শ্যাননস ক্যাপাসিটি অথবা ম্যাক্সিমাম ডাটা রেট বিট রেটের কথা বলতেছে। তাহলে এই যে ম্যাক্সিমাম ডাটা রেট বা বিট রেট, এই যে সি, এই সি সমান বি লগ 2 1 + s/n। আমাদের এই ফর্মুলাটা জাস্ট মনে রাখতে হবে। এখানে এই বিটা বলতে অ্যাকচুয়ালি
চ্যানেলের ব্যান্ডউইথের কথা বলতেছে। আমরা যে সিগন্যাল পাঠাচ্ছি তার তো একটা ব্যান্ডউইথ আছে, সেই ব্যান্ডউইথের প্রশ্নে অবশ্যই দেওয়া থাকবে সেই ব্যান্ডউইথ দিয়ে আমাদেরকে চ্যানেল ক্যাপাসিটি অথবা এই যে ম্যাক্সিমাম যে ডাটা রেট সেটা কিন্তু আমাদের বের করতে বলতে পারে। আর এই যে থিওরি বা এই প্রপার্টি, এটাকে বলতেছে হচ্ছে শ্যাননস ক্যাপাসিটি। মোটামুটি আমাদের পিসিএম ম্যাথ করার জন্য যতটুকু দরকার এতটুকু এনাফ। আরো অনেক সূত্র আছে, ডিজিটালে আসলে প্রচুর সূত্র, এটা সেটা দিয়ে অনেক রকম সূত্র আছে। বিশেষ করে আপনি একটা বই পড়লে এই জন্য ঝামেলা যে কমিউনিকেশনে যদি একটা বই পড়েন অনেক কিছু আসলে অদেখা থেকে যাবে। একটা বইতে হয়তো একটা টপিক নিয়ে আলোচনা করা আছে, আর একটা বইতে হয়তো অন্য আর একটা টপিক নিয়ে আলোচনা করা আছে, অথবা একই টপিক এক এক বইতে এক এক ভাবে প্রকাশ করছে, এক একটা সিম্বল দ্বারা প্রকাশ করছে। যেমন হচ্ছে এই যে আরবি লিখতেছি, এই জিনিসটা এক বইতে একরকম ভাবে, অন্য বইতে হয়তো বিটকে এন দ্বারাই প্রকাশ করে না। যেমন সঞ্জয় শর্মাতে কিছু কিছু জায়গায় বিটকে ভি দ্বারা মানে ভি বলতে এটাকে মনে হয় নিউ বা নিউ সম্ভবত, গ্রিক টাইপের লেটার এইটা দ্বারা প্রকাশ করছে। আর একটা বইতে হয়তো এই যে বিট রেটকে আরবি না দিয়ে অন্য একটা কিছু দ্বারা প্রকাশ করতেছে। মানে এক একটা বই আসলে এক এক রকম। তো এই জন্য আসলে আপনাদের টার্গেট থাকবে, মানে আমি যেরকম করছিলাম, সব বই পড়ে মোটামুটি একটা আহ কি বলা যায়, শর্ট একটা হ্যান্ড নোট রেডি করা, ট্রাই করা যে একই টাইপের জিনিসকে একটা জিনিস দ্বারা প্রকাশ করা। অর্থাৎ ধরেন এক এক বই এই বিট রেটকে এক এক নামে লিখতেছে, বাট আমি ধরে নিছি যে হ্যাঁ আমি সারা জীবন আরবি দিয়েই লিখবো। তাহলে আমি যেই বইয়েরই ম্যাথ করতে যাব সেখানে এটাই লিখবো, লিখে আমার মতো করে সলভ করবো। এবং ট্রাই করবেন যে আপনি যে একটা ফর্মুলা শিখলেন এইটা দিয়ে জানি সব বইয়ের ম্যাথ সলভ করা যায়। কারণ এক একটা বইতে ঢুকলে দেখবেন যে সিস্টেম গুলা এক এক রকম হয়ে গেছে। তো আপনি যখন একটা নির্দিষ্ট সূত্র দিয়ে বা কয়েকটা সূত্র দিয়ে সবগুলো বই সলভ করতে পারবেন, মানে বুঝতে হবে যে হ্যাঁ ওকে, আমরা এখন ম্যাথ ইজিলি সলভ করতে পারবো। এটাই মূলত আমাদের টার্গেট থাকবে। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি সূত্র যা দেখার দেখলাম, এখন একটু ম্যাথের দিকে যাই। এখানে দেখেন বলতেছে যে এ সিগন্যাল এম অফ টি ব্যান্ড লিমিটেড টু 3 কিলোহার্টজ। এইটা হচ্ছে আমাদের সিগন্যালের ব্যান্ড, মানে সিগন্যালের ব্যান্ড লিমিটেড বলি বা ব্যান্ডউইথ বলি। এখন এই যে সিগন্যালের ব্যান্ডউইথ জিনিসটা কি? সিগন্যালের ব্যান্ডউইথ বলতে আসলে বোঝায় যে সিগন্যালের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটা, মানে যেটাকে আমরা আরেকটা ভাষায় শিখি হচ্ছে এফএম। দুইটা জিনিস কিন্তু খুব গোলাবে, ব্যান্ডউইথ এক এক জায়গায় আমরা দেখতে পাবো এক এক রকম। তাহলে এফএমটা হচ্ছে সিগন্যালের নিজস্ব ব্যান্ডউইথ। যেমন কস 200 পাইটি, এর ব্যান্ডউইথ কত? এর ব্যান্ডউইথ হচ্ছে ওই যে 200 পাইকে যদি আমরা 2 পাই দ্বারা ভাগ করে যেটা আসে সেটা, ওইটা হচ্ছে সিগন্যালের ব্যান্ডউইথ। কিন্তু আমি যে সিগন্যালকে পাঠাবো তার যে ব্যান্ডউইথ সেটা কিন্তু এটা না। সেটা কিভাবে বের করব? তখন প্রশ্ন আসবে যে আমি কি মডুলেশন করতেছি। সেটার জন্য দেখেন আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন শিখছিলাম অ্যানালগের ক্ষেত্রে, ওইটার ব্যান্ডউইথ একরকম। এফএম এর ব্যান্ডউইথ আর পিএম এর, এফএম পিএম, হ্যাঁ, ওইটার ব্যান্ডউইথ কিন্তু আমরা একরকম দেখছিলাম। তার মানে দুইটা জিনিস আসলে গুলাই ফেলা যাবে না। সিগন্যালের ব্যান্ডউইথ বলতে সিম্পলি এফএম বুঝবো, বা কিছু কিছু বই আসলে এটাকে বি দ্বারা প্রকাশ করে। আর সিস্টেমের ব্যান্ডউইথ, সিস্টেম বলতে আমরা যে মডুলেশন করতেছি পিসিএম আকারে পাঠাচ্ছি বা অ্যামপ্লিটিউড মডুলেশন নাকি এইটা, ওইটার ব্যান্ডউইথ কোনটা সেটাকে হয়তো অন্য যে কোনো, আমরা তো নর্মালি আসলে যে এটা দিয়ে প্রকাশ করতেছি, সেটা ওই সিস্টেমের জন্য সূত্র হিসাবে আমরা ইউজ করব। তাহলে প্রথমে আমাদের যেই এফএম বা বি সেটা দিয়ে দিছে 3 কিলোহার্টজ, মানে আমাদের এফএমটা হচ্ছে 3 কিলোহার্টজ। এই কয়েকটা কনফিউজিং জিনিস একটু ক্লিয়ার করে নিতে হবে আমাদের। ইজ স্যাম্পলড এট এ রেট অফ এত পার্সেন্ট হায়ার দেন দ্য নাইকুইস্ট রেট। তাহলে প্রথমে নাইকুইস্ট রেট বের করতে হবে। এফএম যদি এত হয় তাহলে নাইকুইস্ট রেট কত আমরা জানি, এর দ্বিগুণ করলেই সেটা হয় নাইকুইস্ট রেট, অর্থাৎ এটা হচ্ছে 6 কিলোহার্টজ। এফএস এটা নাইকুইস্ট রেটের সমানও হইতে পারে, বেশিও হইতে পারে, কম কখনোই হবে না। তাহলে এফএস এর ভ্যালু এর সমান বা বেশি। আর প্রশ্নেই বলে দিছে কত, এই যে 33.1 3%
বেশি, এই যে হায়ার দেন দ্য নাইকুইস্টেড। তাহলে হায়ার দেন দ্য নাইকুইস্টেড মানে হচ্ছে নাইকুইস্টেড প্লাস এই 33 পূর্ণ 1/3 করলে অ্যাকচুয়ালি কত আসে? এই যে এটা করলাম 33.3। 33/3, তাহলে এটা আসতেছে হচ্ছে এই 33.33 এত পার্সেন্ট। তাহলে 33.33। আর প্রথম প্রথম বলে একটু ডিটেলস লিখতেছি, এরপরে কিন্তু আর এত কিছু লিখবো না। তাহলে এটা যদি কমন নিই তাহলে কত হয়? 1 প্লাস, তাহলে এই ক্যালকুলেশন করলে যা আসে, তাহলে এত ভাগ 100 যোগ 1, এটার সাথে গুণ করে দেবো কত? এই যে 6, তাহলে আসছে 8 কিলো হার্টজ। তাহলে এটা গেল আমাদের স্যাম্পলিং রেট, বের করে ফেললাম। সেকেন্ড কাজ কি? the maximum acceptable error in the sample amplitude, the maximum quantization error। এটা কিন্তু আমরা গতদিন শিখছি, কত বলেন তো? Delta/2। Delta/2, রাইট। তার মানে আমাদের, আচ্ছা ওইটা তো বুঝছি Delta/2, কিন্তু এই ইনফরমেশন কি বলতেছে? ইজ 0.5% অফ দ্য পিক অ্যাম্পলিটিউড এমপি। তার মানে ম্যাক্সিমাম এররটা হচ্ছে Delta/2, কার সমান? এটা হচ্ছে পিক ভ্যালুর 0.5%। তাহলে আমি কি লিখতে পারি? 0.5/100 × এমপি। আবার ডেল্টা সমান কত শিখছিলাম? 2 এমপি/এল। নিচে তো একটা 2 আছে। তো এমপি এমপি কাটলো, এল এল তো কাটে না, 2 2 কাটলো। তাহলে এল সমান কত লেখা যায়? 100/0.5, তার মানে 200। কিন্তু প্রবলেম হচ্ছে এল তো 200 হওয়া সম্ভব না। কেন? কারণ বলছিলাম যে এল কাকে ফলো করে? 2 টু দি পাওয়ার এন কে ফলো করে। কিন্তু এই 200 তো 2 টু দি পাওয়ার এন না। তো অনেকেই স্বাভাবিক কথা, এগুলা মুখস্থ রাখতে হবে এরকম না, ম্যাথ করতে করতে অনেক সময় আইডিয়া আসবে। বাট আমি কিভাবে বুঝবো যে এটা আসলে না? তো দেখেন, এল সমান আমরা কি জানি? এল সমান আমরা জানি হচ্ছে 2 টু দি পাওয়ার এন। তার মানে 2 টু দি পাওয়ার এন সমান হচ্ছে 200। তাহলে স্মল এন মানে কত? ওই যে এক্সপোনেনশিয়ালের নিয়ম বা লগারিদমের নিয়ম কি, এটা যদি ওই পাশে যায় তাহলে এটা লগ আকারে কাজ করবে, বা এটা হচ্ছে log⁻² আকারে কাজ করবে। এটা করলে দেখেন এন এর কিন্তু ভ্যালু চলে আসবে, log⁻² 200। কিন্তু প্রবলেম হচ্ছে বিট তো কখনো এরকম ভাঙা ভাঙা হয় না। বিট তো একটা নির্দিষ্ট আমার ইন্টিজার থাকবে। তাহলে 7.64। এখন কথা হচ্ছে 7.64 কে আমরা ইউজ করব কত? 8 নেব নাকি 7 নেব? 8। আচ্ছা, এটা যদি 7.12 থাকতো বা 7.01 থাকতো তাইলে? তাতেও 8 হবে। তাহলেও 8 নিতে হবে। কেন? বিষয়টা মনে করুন অনেকটা এরকম, যে হচ্ছে আমরা কিছু একটা বাজার করতে গেছি, হয়তো আমাদের হাতে কিছু নোট আছে, টাকার নোট বা সামথিং। তো আমাদের বাজার করার একটু টাকা এরকম একটু বড় নেই, যে আমাদের টাকা আসছে, ধরেন কথার কথা 502 টাকা। আমাদের আসলে আপাতত দেশের অবস্থা এরকম হয়ে গেছে যে 1 2 টাকার আসলে ইয়ে নাই। কিন্তু অন্যান্য জায়গায় বলেন, প্লাস বাংলাদেশেরও কিছু কিছু জেলায়, যেমন রাজশাহীতে, ওইখানেও কিন্তু মোটামুটি 1 2 টাকা সবাই এখন ইউজ করে, অনেক জায়গায় করে না।
তখন ওদের কাছে কিন্তু এই যে 502 টাকা মানে যে 500 টাকা দেন, বিষয়টা এরকম না। কেউ ছাড় দিতে পারে, বাট অনেকে ধরেন যেহেতু চলতেছে 502 টাকা লাগবে। তাহলে এখন আমাকে কি 500 টাকার নোট এটা তো ইউজ করবোই, পরবর্তী টাকাটাও ভাঙানো লাগবে। তার মানে আমি তো এটা বলতে পারবো না যে আমার এই পরিমাণ নোট দিলেই চলবে, তাহলে আমাকে এই নোটও নিতে হবে। এখন 2 টাকা, এই কারণেই আমি আমার 100 টাকার নোটের এক খণ্ড ছিঁড়ে দেবো, বিষয়টা তো তা না। তার মানে এই পুরো নোটটাকেই আমার কাজে লাগাতে হবে। আমি ব্যাগ পাবো, কি করব, পড়ে থাকবে, সেটা আলাদা কথা। আবার রুমের ক্ষেত্রে একই কথা। ধরেন আপনার হচ্ছে 12 জন লোক কোথাও ঘুরতে গেছেন, তো 10 জনের একটা হোক বা দুইটা রুমে হোক কাজ হয়ে গেছে। মানে দুইটা রুম মিলে আপনারা 10 জন কিন্তু থেকে মানে ওই রুম পেয়ে গেছেন হোটেলে। এখন 2 জন, তো 10 জনে যেহেতু দুইটা রুম পাইছেন, তার মানে অবশ্যই এক এক রুমে 5 জন করে জায়গা হচ্ছে। তাহলে বাকি রুমে তো 2 জন আবার বেশি হয়ে যাচ্ছে, কিন্তু অন্য কেউ তো আর আপনাদের সাথে থাকবে না, আলাদা কেস সেটা। যেমন আপনাকে কিন্তু 5 জনের রুম, অথচ দুই মানে এক কথায় 2 জন বাকি থাকা সত্ত্বেও কিন্তু পুরো রুমটাকে আপনার নেওয়া লাগবে। তো বিষয়টা এরকম, অল্প হোক মানে সে যাই হোক না কেন, আমাকে কি করতে হবে, এই যে পুরোটা নিতে হবে। এটাই প্রবলেম, যে আমাদের কিছু জিনিস মানে ফাঁকা পড়ে থাকবে। যেমন এখানে 2 জন আছে, 3 জনের জায়গা কিন্তু ফাঁকা পড়ে থাকবে। ওইখানে আমার কিছু নাই, লোক নাই, আমাদের লোক তো শেষ। এখানেও সেরকম, আমার লাগতেছে কিন্তু অল্প একটুখানি, কিন্তু আমার কিছু করার নাই, আটই নিতে হবে, বাকি জায়গাটুকু আমার ফাঁকা পড়ে থাকবে। মানে ওই যে আমরা যখন লেভেল হিসাব করব, তখন স্বাভাবিক কথা, লাগতেছিল কয়টা লেভেল দেখেন, 200। তার মানে এর অতিরিক্ত যাই নেব তাই ফাঁকা পড়ে থাকবে, কারণ আমার তো 200 লেভেল পর্যন্তই এনাফ। বাকি যা নেব তাই ফাঁকা পড়ে থাকবে। তো এই আমাদের ওই ভাবলে লাভ নাই, আমাদের সেটা নিতে হবে। এইখানেও সেম, 7.64 থাক, মানে এক কথায় বিটের ক্ষেত্রে দশমিক ক্রস করলেই সিলিং এ চলে যাইতে হবে, পরবর্তী আগে আসা যাবে না। তো অবশ্যই আমাকে এন এর ভ্যালু সিলেক্ট করতে হবে কত, 8। যখনই এন এর ভ্যালু 8 হলো, তার মানে লেভেল তো আর 200 সিলেক্ট রাখলে চলতেছে না, লেভেল পরবর্তী। এখন কথা হচ্ছে লেভেল আমাদের আদৌ দরকার আছে কিনা। আমরা যদি বিটেই সন্তুষ্ট থাকি, লেভেল আর না বের করলেও চলবে। প্রশ্ন বলতেছে দা কোয়ান্টাইজ স্যাম্পলস আর বাইনারি কোডেড, ওকে, find the minimum bandwidth of the channel required to transmit the encoded binary signal. If 24 such signals are time division multiplex, determine the minimum transmission bandwidth required to transmit. Okay, শর্টে বলি আমি। তো আমাদের বাইনারি কোডেড বলতে বোঝাচ্ছে যে এক বিট এক বিট করে আমাদের নিতে হবে। তো যদি প্রশ্নে বলে দিত যে 2 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, যা বলে দিত সেই আকারে নিতে হতো। যেহেতু আমাদের আপাতত 1 বিট করে নিতে হচ্ছে, তাহলে মিনিমাম ব্যান্ডউইথ কত হবে? তাহলে প্রথমত আসি বিট রেট। প্রশ্ন তো দুইটা, একটা চ্যানেলের জন্য বের করতে বলছে, আবার ওই পুরো ট্রান্সমিশনের জন্য বের করতে বলতেছে। তাহলে বিট রেট ফর ওয়ান চ্যানেল সমান কত, যেহেতু একটাই চ্যানেল, সিম্পলি এনএফএস। এন আবার 1 বিট করে নিতে বলতেছে। ওয়েট ওয়েট ওয়েট, 1 বিট করে না, আমাদের তো এখানে বিট আশ্রয় হচ্ছে 8টা। বাইনারি, ঠিক আছে, এই 8টাই। 1 বিট হলে তো আমাদের এই সিচুয়েশনটা থাকতো না। এটা দেখে আমরা বুঝতেছি যে আমাদের হচ্ছে 8টা করে বিট। তাহলে 8 ইন্টু এফএস কত, এফএস ও দেখেন 8, তার মানে হচ্ছে 64 কেবিপিএস। যেহেতু এটা কিলো হার্জ আছে, এই জন্য এটাকে কিলো আমরা করলাম, আর যেহেতু বিট রে, সো বিট পার সেকেন্ড, তাহলে কিলো বিট পার সেকেন্ড। তাহলে মিনিমাম ব্যান্ডউইথ কত হবে? আমরা জানি মিনিমাম ব্যান্ডউইথ সমান হচ্ছে বিট রেট ডিভাইডেড বাই 2, তার মানে 32 কিলো হার্জ। এটা আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার শেষ। এবার ওই যে 24টা চ্যানেল বলতিছে, তাহলে 24 চ্যানেলের জন্য আমাদের বের করা লাগবে। 24 চ্যানেলের জন্য কি বের করতে বলতেছে? ডিটারমাইন দ্য মিনিমাম ট্রান্সমিশন ব্যান্ডউইথ। তাহলে 24-এর জন্য মিনিমাম ট্রান্সমিশন ব্যান্ডউইথ কত হবে?
এটা ছিল, আচ্ছা আমরা এটা দিয়েও বের করতে পারি, আর এত কষ্ট করা লাগতেছে না। একটা চ্যানেলের জন্য মিনিমাম ব্যান্ডউইথ যদি 32 হয়, তাহলে 24টা চ্যানেলের জন্য মিনিমাম ব্যান্ডউইথ হবে কত? 24 গুণ 32, 768 কিলোহার্টজ। যদি সূত্র বলতে চান, তাহলে আমরা সূত্রটা এভাবে বলতে পারি: ফর এম চ্যানেল, বিট রেট ইকুয়াল এন, যতগুলো বিট, এফ এস, আর যতগুলো চ্যানেল আমাদের আছে। তাহলে মিনিমাম ব্যান্ডউইথ কত হবে? আর যদি সূত্র আকারে আপনি করতে চান, এভাবে। এটার আর একটু আপগ্রেড ভার্সন আছে, আমি সেটা আপাতত দেখাচ্ছি না, ওটা যখন টিডিএম করাবো তখন ওই জিনিসটা নিয়ে আলোচনা করবো, একবার ওইটাই করে দেবো। আচ্ছা, এটাকে সবাই বুঝতে পারছেন? ডিপি লাথির কিন্তু পিসিএম এ যা যা ম্যাথ আছে সব করবেন, খুবই ইম্পর্টেন্ট এইগুলো। আচ্ছা, এটার কথা বলছিলাম যে আমাদের পিসিএম এর ক্ষেত্রে যদি এই যে মিউ এর ভ্যালু দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আসলে এসএনআর টা কি শিখলাম?